জুলাইয়ে মারণাস্ত্রের ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নির্দেশ দেয় শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলে সত্যতা নিশ্চিত করল বিবিসিআই। রাজধানীর উত্তরা ও মিরপুরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের খুনিরা এলাকায় ঘিরে বেড়াচ্ছে, প্রকাশ্যে নিরাপত্তার শঙ্কায় শহীদ পরিবারগুলো। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 11টি স্থানে ভাঙন, 30 গ্রাম প্লাবিত, কয়েক হাজার পরিবার পানিবন্দী, 131টি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্রে ঘোষণা। অস্থির চালের বাজার চাঁপাইনবাবগঞ্জে 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 টাকা পর্যন্ত, চাল কল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা, সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে লার্ভা ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, সময় মতো লাগবে বলছেন। এবং প্রথম দল হিসাবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশ জায়ান্ট চেলসি, জ পেদ্রোকে জোড়া গোলে 2-0 গোলে হারালো ফ্লুমিনেন্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। 24 জুলাই আগস্টে মারণাস্ত্রের ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নির্দেশ দেয় শেখ হাসিনা। ফাঁস হওয়া এমন অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসিআই ইনভেস্টিগেশন। বিবিসিআই একটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করেছে, যাতে হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই বিক্ষোভকারীদের পাওয়া যাবে গুলি করা হবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। গণমাধ্যমটি বলছে, ওই ফোনালাপ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হচ্ছে। তিনি বর্তমানে ভারতে পালিয়ে আছেন এবং তার অনুপস্থিতিতেই বিচার চলছে। জাতিসংঘের তদন্তকারীদের মতে, গত বছরে জুলাই আগস্টের সহিংস এই বিক্ষোভে প্রায় 400 মানুষ নিহত হয়েছিলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শেখ হাসিনা ও তার দল। আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, অডিওটি অবৈধ কোনো মনোভাব প্রকাশ করে না এবং তাদের মতে এটি ছিল প্রাসঙ্গিক প্রতিক্রিয়া। গেল বছর 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিনে অসংখ্য শহীদের সাক্ষী হয়েছে রাজধানী উত্তরা ও মিরপুর। নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে ছাত্র জনতাকে। এখনও খুনিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানোর নিরাপত্তা শঙ্কায় শহীদ পরিবারগুলো। তাই দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে সরকারের প্রতি আহ্বান তাদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদে বাঁধভাঙ্গা উল্লাসে সড়কে ঢল নামে ছাত্র জনতার। সেই স্রোতেই উত্তরা এলাকায় দেখা যায় হাফেজ রেদওয়ান ইসলামকে। 16 বছরের স্বৈরাচার পতনের যে উচ্ছ্বাস নামে সড়কে, সন্ধ্যা নামার আগেই তা ম্লান হয় রেদওয়ানের পরিবারে। ঘাতকের বুলেট কেড়ে নেয় রেদওয়ান ইসলামের প্রাণ। জুলাই জুড়ে আন্দোলনের সামনের সারিতে ছিলেন রেদওয়ান ইসলাম। সহপাঠীদের মনে এখন তা শুধুই স্মৃতি। 4টার পর নাগাদ শুধু এলেপাতারি গুলি থানার ওদিক থেকে, ওই গুলিতে শুধু রেদওয়ান না, অনেক লোক আপনার আহত হয়েছে। টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন পরিবার নিয়ে। 6 মাসের সন্তান কোলে নিয়ে স্বৈরাচার হটাতে প্রয়োজনে জীবন দেওয়ার কথা বলতেন মায়ের কাছে। তা যে বাস্তবে হয়ে যাবে কল্পনাও করেননি রেদওয়ানের মা। তা আমি যদি একবার কোনো সময় শহীদ হইতে পারি, তাহলে আমার ছেলেটা আছে, তোমরা সবাই ছেলেটার পক্ষে দেখিও, আল্লাহও দেখবে, তোমরাও দেখবা। আন্দোলনের সময় যারা নানাভাবে হুমকি দিয়েছিল, এখনো তারা ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। এমন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু না হয় ক্ষুব্ধ রেদওয়ানের পরিবার। এখানে গুলি করছে, অনেক মানুষকে বুকের রক্ত ঝরাইছে, অনেক মানুষকে শহীদ করছে। আমার কথা হলো, এই শেখ হাসিনা খুনির যেন আমরা বিচার চাই, শাস্তি চাই। গেল বছর জুলাই অভ্যুত্থানে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মিরপুর 10 নম্বর। 4 আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের সাথে ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষের পর দুপুরে এই চত্বর দখল নেয় ছাত্র জনতা। একই সাথে 5 আগস্ট গণভবনমুখী গণ অভ্যুত্থানের মিছিল, সেটিও সূচনা করেছিল মিরপুর 10 নম্বর থেকে। এখানকার প্রতিটি ইঞ্চি মাটিতে লেগে আছে অসংখ্য শহীদের রক্ত। 5 আগস্ট বিজয় মিছিলে নির্বিচারে গুলিতে শহীদ হন স্থানীয় কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেন পাটোয়ারি। স্থানীয় একটি হাসপাতালে অসংখ্য লাশের সঙ্গে শহীদ আনোয়ারকে আবিষ্কার করেন ভাই আব্দুল্লাহ আল মারুফ। তো 10 নম্বর আজমল হাসপাতালে গিয়ে দেখি যে ভাইয়া সহ আর 5 থেকে 7 জন নিচে শোয়া। পরিবারের বড় ছেলেকে হারিয়ে এখনো পাগল প্রায় পিতা আলামিন পাটোয়ারি। 4 ভাই 2 বোনের মধ্যে সবার বড় হওয়ায় পরিবারের সব দায়িত্ব সামলিয়ে জীবনটুকুও বিলিয়ে দিলেন স্বৈরাচার হটাতে। তবে বিচারের ধীরগতিতে আক্ষেপ পরিবারের। কেমন জানি আমার থেকে হাজার হাজার টনের মতো লাগতেছে আমার ছেলের লাশটা।
আজকে এই ছেলের দেশের আজকে রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন দেশ চাই। জুলাই জুড়ে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ আনোয়ারের পিতা হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টিপাত ও উজানের পানিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে পরশুরাম উপজেলার চিথলিয়া ও মির্জানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 131টি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্রে ঘোষণা এবং বন্যার্থদের জন্য খাবার ও 6 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা টানা বৃষ্টিপাত সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সদর উপজেলার প্রায় 1/3 এলাকায় জলাবদ্ধতার কবলে। এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের সঙ্গে। সুমন, জলবদ্ধতার অবস্থা এখন কতটা ভয়াবহ এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। স্নিগ্ধা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা এলাকায়। আপনার জানিয়ে রাখি যে একেবারে টানা 7 দিনের বেশি এই বৃষ্টিপাতে নাকাল হয়ে পড়েছে স্থানীয় মানুষরা। বিশেষ করে যারা কর্মজীবী তারা আজকে এই যে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছে এবং এখানে সাতক্ষীরার 1/3 এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে জলাবদ্ধতার পরিস্থিতির কারণে মানুষের অসুবিধাটা বেশি হচ্ছে। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আজকে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর 1 তারিখ থেকে এই পর্যন্ত 313 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত চলবে। আর এখানে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা মূলত হচ্ছে এখানকার খাল নদীর সাথে স্থানীয় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই পানিগুলো সরে না যেতে পারার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম কষ্ট এবং সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে রোগ ব্যাধি নানা রকম দেখা দিয়েছে, ঘা, পাচড়া, চুলকানি, ডায়রিয়া। এগুলো আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, তারা এই জলবদ্ধতার জন্য প্রশাসনের সাথে কথা বলেছে। স্থানীয় বিশেষ করে উপজেলা প্রশাসন, প্রশাসনের ইউনোর সাথে আমরা কথা বলেছি। তিনিও জানিয়েছেন এই জলাবদ্ধতা নিরসনের জন্য যেসব জায়গা আটকানো আছে, বিশেষ করে ঘের কেন্দ্রিক যারা মাছ চাষ করতে যে নদীগুলো আটকে রেখেছে, খালের মুখগুলো আটকে রেখেছে, সেগুলো দ্রুতই ছেড়ে দেওয়া হবে এবং এই জলাবদ্ধতা থেকে সাতক্ষীরাবাসীকে মুক্ত করার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন। কিন্তু এর মধ্যেই যে প্রায় 1 লক্ষ মানুষ পরিবার এই যে আক্রান্ত হয়ে আছে, তারা আসলে নাজেহাল হয়ে পড়েছে। আর এই টানা বৃষ্টিপাতে মানুষ একরকম কর্মহীন হয়ে পড়েছে। এই ছিল সাতক্ষীরার যে আবহাওয়ার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের প্রেক্ষিতে মানুষের যে দুরবস্থা সৃষ্টি হয়েছে তার সর্বশেষ। স্নিগ্ধা, বৈরী আবহাওয়ার কারণে ভোলা জেলায় 10টি নৌ রুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। বৈরী আবহাওয়ার কবলে টানা 4 দিন ধরে বন্ধ রয়েছে ভোলার গুরুত্বপূর্ণ ইলিশা মজুদ চৌধুরীর হাট লঞ্চ রুট। নদীর উত্তাল অবস্থা ও টানা বর্ষণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা রুটটি বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ভোলা নদী বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন। তিনি জানায়, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব রুটে কোনো নৌযান চলাচল অনুমতি দেওয়া হবে না। তবে ভোলা, ঢাকা ও বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে BIWTA।
জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ চুয়াডাঙ্গাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। পদযাত্রা ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটা কিন্তু সকাল 10টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং আলমডাঙ্গা উপজেলা থেকে শুরু হয়ে সেটা কিন্তু শেষ হবে জীবননগর হাসাদা হয়ে মানে চুয়াডাঙ্গা জেলা সদর আবার সরোজগঞ্জে এসে কিন্তু শেষ হবে এবং মূল হচ্ছে যে অনুষ্ঠান সেটা কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে। এই হাসান চত্বরে কিন্তু অনুষ্ঠিত হবে আর কি। তো আমি এখন হচ্ছে আমার সাথে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হচ্ছে সাফাত, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের যে এনসিপির যে পদযাত্রা হতে যাচ্ছে এই পদযাত্রার বিষয়ে একটু বিস্তারিত আমাদের একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। সারা বাংলাদেশে এনসিপি যে পদযাত্রা বের হয়েছে সেটা আপনার চুয়াডাঙ্গাতে ব্যতিক্রম না। আজকে 9 জুলাই আমাদের চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ একসাথে পদযাত্রা হওয়ার কথা আছে। আমাদের মূলত হাটবোয়ালি দিয়ে শুরু হবে, হাটবোয়ালিয়া এবং আলমডাঙ্গা, মুন্সিগঞ্জ এবং মেন যে প্রোগ্রামটা সেটা চৌরাস্তা মোড়ে বড়বাজার, এখান থেকে শেষ হয়ে জীবননগর দিয়ে আপনার সরাসরি ঝিনাইদহ চলে যাবে। আর এই পদযাত্রায় অংশগ্রহণ করতে আসছে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই, আক্তার ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাই, তাসনিম জারা আপু, মিতু আপু সহ আরও যারা স্থানীয় কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে সবাই এই পদযাত্রাতে অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা কিন্তু যে এই পদযাত্রা কিন্তু চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে কিন্তু বেলা 11টায় শুরু হওয়ার কথা ছিল। তবে আমি যে এই মুহূর্তে যে এনসিপিতে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখনো কিন্তু যে গতদিন কিন্তু মেহেরপুরেই পদযাত্রা করেছে এনসিপি নেতৃবৃন্দ, তারা কিন্তু এখনো পর্যন্ত মেহেরপুরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে আমাদের যে চুয়াডাঙ্গা যে পদযাত্রা আলমডাঙ্গা উপজেলা থেকে শুরু হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এখনো তারা পৌঁছায়নি। তবে সেখানে আমি জানতে পেরেছি যে অনেক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু উৎসুক হয়ে আছে তাদের দেখার জন্য। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।